জনাব হাসানুল হক ইনু, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য। খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এবং শ্রোতাদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, যদিও এই প্রশ্নটি এবারের নির্বাচনকে ঘিরে, আপনি এর আগে 3 বার নির্বাচিত হয়েছেন, 2008-এ, 2014-তে, 2018-তে, কিন্তু 2024-এর নির্বাচনে হেরে গিয়ে, এবং আমাদের দর্শকরা সকলেই জানেন, তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে, এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন, মাত্রই 2টি আসনে আসলে তাদের প্রার্থী দেয়নি, শরিকদের মধ্যে থেকে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে আপনার আসনে একটি, এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন। আমাদের প্রথম প্রশ্ন, আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি? এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের, বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল? ধন্যবাদ। আমি প্রথমেই আবারও দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে, কারণ বিএনপি জামাত আর তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বানচাল করার জন্য এবং বাতিল করা, বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল। তা আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন রকমে সম্পন্ন করতে সফল হয়েছে সরকার, প্রশাসন। এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে, সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে, সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে। সেই জায়গাটা আমার নির্বাচনী এলাকায় আমি পরাজিত হয়েছি এবং আমি বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমতি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনকভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে। আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি। কিন্তু মোট কথাটা হচ্ছে, আমার মতন অনেকেই এরকম ভাবে পরাজিত হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন, জোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের মতনও আছেন, আমাদের জাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশাররফ সাহেব, তিনিও এরকম শিকার হয়েছেন। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই, শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন। কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এইরকম হওয়ার পিছনে কারণ কি, পাশাপাশি হচ্ছে যে এই যে আপনার পরাজয়টা, এই পরাজয়টার পিছনে আমি বলবো না, এই পরাজয়টার ঘটনাটা, যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে, পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন তা স্বীকার করেছে, প্রশাসন নিষ্ক্রিয় ছিল। এইটা আসলে সরকার প্রধানের আয়ত্তে ছিল কিনা ঘটনাটা? দেখুন, সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি, নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের এই কমতি ঘাটতির দায় নির্বাচন কমিশনের উপরে বর্তায়। আর সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এইসব জায়গায়, যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে, তার দায় দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না। আর আমি এইভাবে বলবো রাজনৈতিক ভাবে যে দেখেন, দীর্ঘ বাংলাদেশের রাজনীতিতে চক্রান্ত ষড়যন্ত্র সপক্ষের ভিতরেও আছে, বিপক্ষের ভিতরেও আছে। তো আমি মনে করি যে আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা, ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে, এটা তাদের একটা কারসাজি আর কি। যাই হোক, আমি মোকাবেলা করতে পারিনি, তবে এই ব্যাপারে সরকার প্রধানকে কোনো দায় নাই। তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে, সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত। ইনু ভাই, আপনার কাছে কি মনে হয় না যে সরকারি দল যারা করছেন তাদের তাদের ব্যাংকের টাকা, তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বেড়েই চলছে, সরকারের যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটি তো প্রমাণিতই। দেখুন, সরকার যদি বলেন যে ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি 350 এমপি,
আর উপজেলার নির্বাচনে উপজেলার চেয়ারম্যান সাহেবরা হুম হুম বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা তাদের যদি এই আয়কর বিভাগের কাছ থেকে যে তালিকা পাবেন আপনি, সেখানে যে সম্পদ বৃদ্ধি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না, তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি। সুতরাং Okay. সেখানে দুই একজনের তো বিপুল অর্থ হয়েছে, কিন্তু 350 এমপি যদি হিসাব করেন সেইখানে আমি বলবো যে না তেমন কিছু না। সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে, এই কথাটা ঠিক না। না, আমরা অবশ্য আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে বেশিরভাগ বলতে শতকরা 80% বেশি এমপির সম্পদ বেড়েছে। মানে বেড়েছে মানে কি মানে খুব 5% 10% এভাবে না, আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। জি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এমপি ছিলাম, আমি এমপি ছিলাম যখন 9 সালে, মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল লিগ্যাল টাকা 5 লাখ টাকা। আমি 2.25 লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানী প্রতি মাসে, এর বাইরেও সম্মানী পেয়েছি। মন্ত্রী অবস্থায় অলমোস্ট 3 লক্ষ টাকার সম্মানী পেতাম। তো সেখান থেকে আমি এখন 5 লক্ষ টাকা বেরিয়ে মনে করেন বেড়ে 50 লক্ষ টাকা হয়েছে, তাহলে কত গুণ বাড়লো? 10 গুণ বাড়লো। শুনতে খুব ভালো। প্রথম আলো হেডলাইন করলো ইনু সাহেবের সম্পদ 10 গুণ বেড়ে গিয়েছে, কিন্তু উনি লিখলেন না প্রথম আলো যে ইনু সাহেবের 5 লাখ থেকে 50 লক্ষ হয়েছে, যেটা বাংলাদেশের জন্য পিনাক। এবং আমার যে আয়টা এখন লিগ্যাল আয়টা, সেই লিগ্যাল আয়টারও কথা বিচার করলো না, এমন ভাবে শিরোনাম করলো। ঠিক তেমনি একটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন, যার 15 লক্ষ টাকা ছিল এখনো তো 1 কোটি টাকা ব্যাংকে দীর্ঘ 15 বছরের পরে হয়েছে। কিন্তু এইটা একটু সরলীকরণ হলো কিনা, কিন্তু আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি, মানে আমি আপনার কেসটা বিবেচনা করছি না, কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি 1 কোটি থেকে 100 কোটি টাকা হয়েছে, 2 কোটি টাকার থেকে 56 কোটি টাকা হয়েছে। না, এই যাদের লাখের ঘরে টাকাটা, জি, যাদের লাখের ঘরের টাকা, সেই টাকাটা আমি বিবেচনা করি। 100 কোটি যেটা হয়েছে সেটা আমি আপনারটা নিচ্ছি সমালোচনাটা, সেটা তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আয়কর বিভাগ কি করছে আমি সেই জায়গাটাই বলবো। আয়কর বিভাগকে যদি সন্তুষ্ট করে থাকে তাহলে এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। এই জায়গাটা আমি ক্লোজ করতে চাই। আয়কর বিভাগের ঘাড়ে কয়টা মাথা? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পরবর্তী প্রসঙ্গে আসি। মাথা ঠিকই আছে। আয়কর বিভাগ তো আমি একবারে 1 কোটি টাকার একটা লোন নিয়েছিলাম সেই বহুদিন আগে, 96 সালে, বুঝলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিনা বন্ধকিতে 1 কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক, সার্টিফিকেট বন্ধক রেখে। আমার প্রয়াত ভাই, উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, তার সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি একটা লোন নিয়েছিলাম। সেই 1 কোটি টাকা মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল, কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে। কিন্তু যারা 5,000 কোটি টাকা লোন নেয় সেই টাকাটা উদ্ধার করতে পারে না, এটা ব্যাংকের ব্যর্থতা। সুতরাং আমি বারবার বলেছি যে 3 মাথার দানবকে শায়েস্তা করতে হলে মাথায় বাড়ি মারে। একটা কৌতূহলতে একটা কথা বলি। আপনি এমপি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। আপনার থেকে ব্যাংক 1 কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি সেটি দিতে বাধ্য হয়েছেন, বা মানে সেটিকে সিস্টেমের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন। আপনি যখন ব্যাংক লুটপাটের কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন, তারা আসলে কারা? তারা যে আপনার চেয়ে ক্ষমতাবান এটা তো নিশ্চিত, তো আপনার চেয়ে ক্ষমতাবান বাংলাদেশে কারা? তারা আমার চেয়ে ক্ষমতাবান না, আমার চেয়ে বুদ্ধিমান বেশি। আচ্ছা, তাহলে আপনি বুদ্ধির জায়গায় একটু কম পড়ছে। মার খাচ্ছি টাকা, অবৈধভাবে টাকা কামানোর বুদ্ধি। এটার সাথে ক্ষমতার সম্পর্ক নাই, এটার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। না, ক্ষমতার সম্পর্ক আছে। ওই যে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি টাকা পাচার করতে পারবেন। ওকে, ধরা পড়বেন পরে। আর কি। ওকে, যাক, আমি এবার পরের প্রশ্নে আসি যে আপনি যে 3 মাথা দানবের কথা বলছেন, সে আমলারা কারা? আমরা তো এরকম শুনছি যে আমলাদের মধ্যে থেকে আমলাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে, রক্ত পরীক্ষা করা হচ্ছে, যাদের মধ্যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কোনো লোকই সরকারের শীর্ষ আমলা হতে পারছেন না। সেই আমলারা যে 2-3 মাথা দানবের দ্বিতীয়টি হয়ে উঠলো, সেটি কি করে হলো?
দেখুন, আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে, সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা, সেখানে ডিএনএ টেস্ট যারা করছেন সেখানেও সেই সিন্ডিকেটের দুর্নীতির হাত আছে। সুতরাং যারা পাড় জামাতের লোক, পাড় বিএনপির লোক, অসংখ্য সেই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে যারা জামাত করেছে, তারা চমৎকার, তারা সহকারী সেক্রেটারি হিসাবে, ব্যাচেলর সেক্রেটারি হিসাবে প্রশাসনে চাকরি পেয়েছে। সুতরাং দুর্নীতির এই হাতটা এত সর্বব্যাপক, যার জন্য তো 75 সালে বঙ্গবন্ধু নিহত হলেন ঘরের ভিতরে ঘর থাকার কারণে। ইনু ভাই, ক্ষমতায় আসে হচ্ছে আওয়ামী লীগ, মাঝখানে তার সহযোগী হিসাবে 14 দলের মধ্যে এক দল আছে হচ্ছে জাসদ, আর সরকারের আমলার মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে সব জায়গায় ঢুকতেছে জামাত আর বিএনপির লোক। এইটা তো আসলে একটু বিশ্বাস করা হজম করা একটু কঠিন হয়ে গেল না? না, বিশ্বাস করার অবিশ্বাসের কিছু না। আপনি সিলেটে যান, চট্টগ্রামে যান, রাজশাহীতে যান, আমি আর নামগুলো বললামই না, ওখানে সবচেয়ে বড় ব্যবসাদার যারা করেন তাদের ডিএনএ টেস্ট করেন, তাদের জীবন বৃত্তান্ত নেন, তারা কি করতেন, বিএনপি করতেন, আওয়ামী লীগ করতেন না জামাত করতেন, সবাই জানবেন। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি এক কথাই বলে দিই যে আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি হওয়ার কারণে আমি যাদেরকে বলি ঘর কাটা ইঁদুর, এই যে ঘটনা ঘটছে, এর থেকে যদি রেহাই না পেতে পারি, উদ্ধার না করতে পারি, দিনের শেষে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি মনে করি সময় এসেছে ঘরের ভিতরে ঘর কাটা ইঁদুরদের ছিটিয়ে বিদায় করে দেওয়ার। এইটা আপনি ঘর কাটা ইঁদুর বলছেন বটে, কিন্তু এটা কেউ এটাও বলতে পারে যে আপনি আসলে দায় এড়াইতেছেন, যে কারণ এই দায় আপনাদেরকেই নিতে হবে, কারণ আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের জোটসংখ্যার ক্ষমতায়। আপনি এখন বিএনপি জামাতের উপরে দায় দিতে পারেন, কিন্তু বিএনপি জামাত তো আসলে আমি বিএনপি জামাতকে দায় দিচ্ছি না, আমি দায় দিচ্ছি ওই আমলা চক্রকে, যে আমলা চক্র টাকাকে দেবতা মনে করে, ওই রাজনীতিকে যে টাকা ছাড়া কিছু বুঝে না, এই আমলাকে যারা শীর্ষ আমলা করছে তাদের দায় নাই। আপনার সচিব তো আপনি নিয়োগ দিচ্ছেন।